আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? খুব বেশি একটা ভালো থাকার কথা না, তাই তো? কারণ হচ্ছে আমরা কিছুদিন আগে শুনলাম যে আমাদের এইচএসসি পরীক্ষাটা হচ্ছে না। তো আনন্দের সংবাদ কিছু কিছু মানুষের জন্য ঠিক আছে, এইচএসসি পরীক্ষা দেওয়া লাগতেছে না, কিন্তু একই সাথে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে আমাদের কিন্তু অ্যাডমিশন টেস্ট দিতে হবে। ভার্সিটিগুলো কিন্তু বলবে না যে তোমাদের বিগত সালের সমস্ত ক্লাসের যোগফল করে আমরা ভার্সিটি নিব, এটা কিন্তু বলবে না। তারা তোমাদেরকে অ্যাডমিশন টেস্ট দিয়েই তো তাদের ইউনিভার্সিটিতে ভর্তি করাবে। সো অ্যাডমিশন টেস্ট হচ্ছে আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা সময়। সো এই সময় এসে আমরা একটু এলোমেলো হয়ে আছি। আসলে আমরা মোটামুটি 5-6 মাস ধরে করোনার জন্য বই খাতার সাথে খুব বেশি জড়িত না। আবার হচ্ছে রেজাল্ট কি আসবে, আবার ধরো যে মেডিকেল প্রিপারেশন নিচ্ছি বা ভার্সিটি প্রিপারেশন নিব, কোনটা নিব এটা নিয়ে আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগতে হচ্ছে। সো সবকিছু মিলে পড়াশোনাটা কিন্তু কেমন অগোছালো বা এলোমেলো বা অনেক বেশি বোধগম্য হচ্ছে না আমাদের কাছে, তাই না? তো এই পড়াশোনাটাকে খুব সহজ এবং সাবলীল করার জন্যই তোমাদের সামনে যাত্রা শুরু হচ্ছে ফান লার্ন গ্রুপের। তো ফান লার্ন তোমাদের বেসিক্যালি কিভাবে সাহায্য করবে? ফান লার্ন হচ্ছে আমরা রেগুলার মানে সপ্তাহের প্রতিটা দিন তোমাদের অ্যাডমিশন টেস্টের উপরে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি 4টা সাবজেক্টের উপর রেগুলার তোমাদের ভিডিও আপলোড হবে। ওকে, এবং একই সাথে প্রতিদিন আমাদের ডেইলি এক্সাম থাকবে এবং তার সাথে প্রতি সপ্তাহে একটা করে উইকলি এক্সাম থাকবে। ওকে, এবং সেই উইকলি এক্সামটা হবে এই পুরো সপ্তাহের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেই পুরো ভিডিওর উপরে। ওকে, তো আমরা চেষ্টা করব তোমাদেরকে যেন অ্যাডমিশন টেস্টের যে প্যারাটা এটাকে একটু হলেও হালকা করে দিতে পারি, এবং আমাদের প্রতিটা টপিকস তোমাদের কাছে অনেক মজা এবং অনেক সহজ করে উপস্থাপন করার চেষ্টা করব আমরা। তো এখন কথা হচ্ছে ভাইয়া, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার যারা আছে এবং সেকেন্ড ইয়ার যারা আছে তারা আমরা কিভাবে হেল্প পাবো? তাদের জন্য আমাদের প্রতিদিন অ্যাডমিশন টেস্টে যেরকম ভিডিও আপলোড হবে, এইচএসসি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের জন্য কিন্তু আমাদের রেগুলার একাডেমিক শর্ট ভিডিও আপলোড হয়ে থাকবে। অর্থাৎ আমরা যেন প্রথম থেকেই খুবই সহজভাবে ইন্টারমিডিয়েটটাকে এনজয় করে পড়তে পারি, সেই ব্যাপারটাই আমরা আলোচনা করব। ওকে, আমাদের শর্ট ভিডিওগুলোতে। সো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা আছো তারাও আমাদের ফান লার্ন যে পেজটা আছে রেগুলার তোমরা অবশ্যই ভিজিট করবা, এবং এখানে অবশ্যই তোমরা মেম্বার হয়ে থাকবা যাতে করে তোমরা রেগুলার ভিডিও আপলোড পেতে পারো। এবং যারা আমাদের অ্যাডমিশন টেস্ট দিব তাদের চিন্তার কোনো কারণ নাই, কারণ এই যে আমরা তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি যে 4টা সাবজেক্টের তোমাদের উপর ভিডিও দেবো, এগুলো কিন্তু কোনো পেইড কোর্স না, এটা টোটালি তোমাদের জন্য ফ্রি। ওকে, তো আজকে আমরা বেসিক্যালি ক্লাস করব হচ্ছে কেমিস্ট্রি। সো কেমিস্ট্রি দিয়ে শুরু করা যাক। আজকে আমরা ক্লাস করব হচ্ছে কেমিস্ট্রি হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে গুণগত রসায়ন দিয়ে, এবং আমি চেষ্টা করব গুণগত রসায়নের প্রতিটা টপিকস তোমাদের ধরে ধরে বোঝানোর জন্য। অর্থাৎ গুণগত রসায়ন পড়ার পর তোমার যেন মনে হয় এই চ্যাপ্টারের উপর তোমার একটা স্ট্রেংথ চলে আসছে, অর্থাৎ তুমি এখন এই চ্যাপ্টারের আগে যতটুকু বুঝতে তার থেকে অনেক বেশি বুঝবে। এবং আমি তোমাকে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার প্রতিটা ক্লাস তুমি যদি ফলো করো ইনশাআল্লাহ তুমি গুণগত রসায়ন থেকে শুরু করে প্রতিটা চ্যাপ্টারে তোমার একটা স্ট্রেংথ তৈরি হবে এবং তুমি ওই চ্যাপ্টারগুলোতে খুব সহজে অ্যান্সার করতে পারবা। ওকে, কি জিনিসগুলো তোমরা অ্যাডমিশনে ভুল করো সেই ব্যাপারগুলো আমি কি করব আমার ভিডিওতে তুলে ধরবো। সো আর বেশি কথা না বাড়ায় আমরা কি করি, ক্লাসে চলে যাই। তো আজকে আমরা আমাদের গুণগত রসায়ন চ্যাপ্টারে টাইপ 1 দেখব। তো টাইপ 1-এ আমরা পড়বো হচ্ছে পরমাণুর মূল কণিকা। তো ভাইয়া পরমাণুর মূল কণিকা আসলে কতগুলো থাকে? পরমাণুর মূল কণিকা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ, 3 প্রকার পরমাণুর মূল কণিকাগুলো কি কি? সেই 3 প্রকার পরমাণুর মূল কণিকাগুলো হচ্ছে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা। এখন ভাইয়া স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট কণিকাগুলো কি কি? তো স্থায়ী কণিকাগুলো হচ্ছে আমাদের ইলেকট্রন, আমাদের প্রোটন এবং আমাদের নিউট্রন, এই 3টা হচ্ছে আমাদের স্থায়ী কণিকা। তো ভাইয়া অস্থায়ী কণিকা কোনগুলো? অস্থায়ী কণিকাগুলো হচ্ছে আমাদের আছে মেসন, আমাদের আছে পাইওন, আমাদের আছে নিউট্রিনো, আমাদের আছে পজিট্রন এক্সেট্রা। ভাইয়া আসলে অস্থায়ী কণিকা কতগুলো হতে পারে? অস্থায়ী কণিকা কিন্তু টোটাল প্রায় 100টার মতো। কতগুলা? প্রায় 100টার মতো। তো ভাই এতগুলো কেমনে মনে রাখবো? 100টা মনে রাখার কোনো দরকার নাই আমাদের। কেন মনে রাখার দরকার নেই একটু পরেই তোমরা বুঝতে পারবা। তো ভাই কম্পোজিট কণিকাগুলো কি? কম্পোজিট কণিকাগুলো হচ্ছে 2টা। এক নাম্বার হচ্ছে আমাদের আলফা কণা। ভাই 2 নাম্বার কি? ডিউটেরন কণা।
ডিউটেরন কণা। সো আমরা স্থায়ী কণিকা দেখলাম তিনটা, একটা হচ্ছে আমাদের ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন। কম্পোজিট কণিকা দেখলাম হচ্ছে আলফা কণা এবং ডিউটেরন কণা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া স্থায়ী কণিকা কি এই তিনটা বাদে আরো আছে? না, এই তিনটা বাদে আর স্থায়ী কণিকা নাই। হ্যাঁ, কম্পোজিট কণিকা কি দুইটা বাদে আছে? না, এই কম্পোজিট কণিকা এই দুইটা বাদে আর নাই। তাহলে একটা চমৎকার জিনিস মনে রাখো, সেটা হচ্ছে আমি যদি স্থায়ী কণিকার তিনটা আর কম্পোজিটের দুইটা যদি মনে রাখতে পারি, তাহলে আমার কি বাকি যে অস্থায়ী কণিকাগুলো আছে এগুলো মনে রাখার দরকার আছে? মনে রাখার কোনো দরকার নাই আমার। কেন? আমার যদি পরীক্ষায় আসে নিম্নের কোনটি অস্থায়ী কণিকা, আমি দেখব সেখানে আমার স্থায়ী কণিকার অস্থায়ী কম্পোজিট কণিকাগুলো বাদে কোনটা আছে, তাই না? আমি সেটা অ্যান্সার করব। আর যদি অস্থায়ী কণিকা না দিয়ে কম্পোজিট বা স্থায়ী আসে, আমি তো সহজেই অ্যান্সার করতে পারবো, বিকজ সেগুলো জানি, তাই না? সো এখন কথা হচ্ছে যে আচ্ছা ভাইয়া এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো থেকে কি অ্যাডমিশন টেস্টে আপনার প্রশ্ন আসে কিনা? এখান থেকে মাঝে মাঝে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটিতে ছোট ছোট কিছু ট্রিক্স তারা ফলো করে এবং তার তোমাদের চেষ্টা করে যে একটু তোমরা যদি তাড়াহুড়ো করে ভুল করো সেই জিনিসগুলো কি একটু দেখাই তোমাদেরকে। যেমন খুব একটা সহজ প্রশ্ন যে ইলেকট্রনের ভর কত, তাই না? অনেকেই ভাবতেছো ভাই এত সহজ প্রশ্ন, এটা আবার অ্যাডমিশন টেস্টে আসে। তো একটু চিন্তা করো তো মাথায় নিজে নিজে যে ইলেকট্রনের ভর আসলে কত। তো আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻31 যদি আমি দেই, এই জায়গায় এসে একটু সমস্যা হয় সবার। সেটা কি? সেটা হচ্ছে ভাই কেজি দিব না গ্রাম দিব, তাই না? কেজি না গ্রাম। তো এটা আমরা অনেকে খাম খেয়ে বসে ভুল করি। 31 যদি দেওয়া হয় অবভিয়াসলি কিন্তু এখানে কেজি হবে। আর যদি তোমাকে বলা হয় 9.1 ইন্টু 10⁻28, তখন তুমি বসাতে পারবা গ্রাম। তো এই জায়গাটায় আমাদের ভুল হয় কিসে? আমাদের পরীক্ষার যে অপশনগুলো থাকে সেই অপশনের মধ্যে অনেক সময় কেজি না দিয়ে লেখে 31 গ্রাম। তখন তুমি কি করো? তাড়াহুড়ো করতে যে 31 দেখেই গ্রাম দিছে না কেজি দিছে এটা দেখোই না, না দেখে কি করো ওইখানে টিক চিহ্ন দিয়ে চলে আসে। পরে বার হওয়ার পর যা অবস্থা তাই, যে ভুল হয়ে গেছে কান্নাকাটি শুরু হয়। সো আসলে আমরা এই ছোট ছোট সিলি ব্যাপারগুলো যেন কখনোই ভুল না হয় এই জন্য আর কি আমাদের এই জিনিসগুলো দেখানো। ওকে, সেম ভাবে প্রোটন এবং নিউট্রনের আমরা কি মনে রাখবো? চার্জ এবং ভর সংখ্যাগুলো আমরা মনে রাখবো, এগুলো আমাদের বইয়ে দেওয়াই আছে। সো প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। ওকে ভাইয়া আলফা কণা কি জিনিস? আলফা কণা কি জিনিস? সো আলফা কণা একটু সহজে বুঝায় দিই। আলফা কণা হচ্ছে আমি যদি হিলিয়াম নেই, আমি জানি হিলিয়ামে 4 2, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 2 এবং ভর সংখ্যা হচ্ছে 4। আমি যদি হিলিয়ামের থেকে দুইটা ইলেকট্রন বের করে দেই, আমার আসবে হচ্ছে হিলিয়াম 2+, তাই না? আমার আসবে হচ্ছে হিলিয়াম 2+। আচ্ছা এই হিলিয়াম 2+ বলতে এক্স্যাক্টলি কি মিন করে বলো তো? যদি আমি হিলিয়াম আঁকাই সো ব্যাপারটা এরকম হবে না। দেখো এই যেটা হচ্ছে হিলিয়াম, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, তাই না? যদি দুইটা ইলেকট্রন বের হয়ে চলে যায় তাহলে এটা এরকম না, এই পুরোটা চলে গেল, শুধু নিউক্লিয়াসটা থাকতেছে না। তার মানে আমি কি বলতে পারি হিলিয়াম 2+ মানে হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস, আর এই হিলিয়াম নিউক্লিয়াসকেই বলা হচ্ছে আলফা কণা। তার মানে আমি যদি বলা হয় আলফা কণা কাকে বলে, আলফা কণা মানে হচ্ছে হিলিয়ামের নিউক্লিয়াস। আলফা কণা কি জিনিস? আলফা কণা হচ্ছে তোমার দ্রুত গতি সম্পন্ন একটা ধনাত্মক বা পজিটিভ কণা। অনেক দ্রুত গতি সম্পন্ন একটা পজিটিভ কণা হচ্ছে আলফা কণা, যেটা কিনা হিলিয়ামের নিউক্লিয়াস। এখন ভাইয়া ডিউটেরন কণা কি জিনিস? ডিউটেরন কণা আমরা জানবো, বাট তার আগে আমরা আইসোটোপ, আইসোটোন যে আমাদের টপিকসটা আছে সেইটা পড়ার পরে আমরা পড়বো, বিকজ ওটার সাথে রিলেটেড। ওকে, সো আশা করি তোমাদের এই যে পরমাণুর মূল কণিকা সম্পর্কে যে প্রশ্নগুলো মানে পরীক্ষা আসে মোটামুটি আমরা এখন পারবো। ওকে, আমরা এখন চলে আসবো হচ্ছে আমাদের টাইপ 2-তে। তো টাইপ 2-তে আমরা কি নিয়ে আলোচনা করব ভাইয়া? টাইপ 2-তে আমরা আলোচনা করব হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের কিভাবে নির্ণয় করা হয়। হ্যাঁ, ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কিভাবে বের করা হয়, কোথা থেকে? কোনো একটা পরমাণু থেকে। সো আমরা আগে একটু দেখি একটা পরমাণু কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। সো আমি যদি এখানে একটা এক্স নেই, আমি যদি এখানে এ লিখি, এখানে যদি জেড লিখি, এখানে যদি +-m লিখি, এই যে ব্যাপারটা এইভাবে একটা পরমাণুকে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা ভাইয়া এখানে কোনটা কি? এখানে হচ্ছে আমাদের এক্সটাকে আমরা ধরতেছি হচ্ছে পরমাণু, এক্সটাকে বলতেছি হচ্ছে আমরা পরমাণু। ওকে ঠিক আছে ভাই, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের পারমাণবিক ভর। হ্যাঁ, পারমাণবিক ভর। জেডটা কি? জেডটা হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা। +-mটা কি?
প্লাস মাইনাস এমটা হচ্ছে আমাদের চার্জ, যার আরেকটা নাম হচ্ছে আধান। ওকে, এখন কথা হচ্ছে যে এক্স হচ্ছে পরমাণু, বাম পাশের উপরে থাকে পারমাণবিক ভর, বাম পাশের নিচে থাকে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এবং ডান পাশের উপরে আমাদের থাকে হচ্ছে সবসময় কি চার্জ বা আধান। এখন কথা হচ্ছে ভাইয়া সবসময় কি আমাকে এটা পারমাণবিক ভর বলবে? না, মাঝে মাঝে আমাকে কি বলতে পারে, মাঝে মাঝে আমাকে পারমাণবিক ভর না বলে বলতে পারে নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন সংখ্যা। অর্থাৎ পারমাণবিক ভরের আরো একটা নাম আছে, তার নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। আচ্ছা ভাইয়া পারমাণবিক ভরের অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। এখন ভাইয়া পারমাণবিক সংখ্যার কি অপর নাম আছে? হ্যাঁ, এইটা তো হচ্ছে প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানেই হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা। ওকে, আচ্ছা, এবার এইটা হচ্ছে কোন একটা পরমাণুকে রিপ্রেজেন্ট করা হয় এইভাবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা আমরা দেখব, আমরা এক্সাম্পলটা দেখি হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে। আচ্ছা, এটা একটা সোডিয়াম পরমাণু, এখানে হচ্ছে 23 দিলাম, এখানে হচ্ছে 11 দিলাম, এখানে হচ্ছে প্লাস। আচ্ছা, এখানে আমি কিছুই দিলাম না আপাতত। সো এখানে আমাকে বলা হয়েছে ইলেকট্রন বের করো, আমাকে বলা হয়েছে প্রোটন বের করো, আমাকে বলা হয়েছে নিউট্রন বের করো। তো আমি খুব সহজ করে ব্যাপারটা তোমাদের সামনে বলতেছি, সেটা হচ্ছে যে কোনো একটা পরমাণুর স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে তার প্রোটন সংখ্যা। হ্যাঁ, স্বতন্ত্র বৈশিষ্ট্য মানে কি? মানে যে বৈশিষ্ট্য দিয়ে তাকে এক্স্যাক্টলি চেনা যায়, লাইক ক্লাসের রোল নাম্বারের মতো। সেটা কিরকম? সেটা হচ্ছে যে ধরো ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, 50 জনের আলাদা আলাদা রোল নাম্বার থাকে, তাই না? ঠিক আমাদের পরমাণু যে আমাদের যে পর্যায় সারণী আছে, এখানে 118টা মৌলের প্রতিটার আলাদা আলাদা প্রোটন সংখ্যা আছে। এই প্রোটন সংখ্যা দিয়ে আমরা তাদেরকে চিনি। যেমন যদি বলা হয় যে 11 সোডিয়াম বলবে ইয়েস স্যার, যদি বলা হয় 20 ক্যালসিয়াম বলবে ইয়েস স্যার, যদি বলা হয় 10 নিয়ন বলবে ইয়েস স্যার, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকম। তো প্রোটন সংখ্যা কখনোই কি হয় না, কখনোই চেঞ্জ হয় না। তুমি চেঞ্জ হয়ে যাবা, দুনিয়া চেঞ্জ হয়ে যাবে, কিন্তু প্রোটন সংখ্যা কখনো চেঞ্জ হবে না। সো আমরা কি করব, প্রোটনটা লিখে ফেলবো। প্রোটন কত? 11। ভাই নিউট্রন কেমনে বের করে? নিউট্রন বের করা খুবই সহজ। নিউট্রন হচ্ছে এ থেকে জেড বিয়োগ করতে হবে। এ কোনটা? 23, জেড কোনটা? 11। তাহলে 23 থেকে 11 বাদ দিলে আমাদের কি আসবে? নিউট্রন সংখ্যা আসবে। 23 থেকে 11 বাদ দিলে আসছে হচ্ছে আমাদের 12। তো আমরা প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা খুব সহজেই বের করা শিখলাম, তাই না? ভাইয়া ইলেকট্রন সংখ্যা ফাঁকা রাখছেন কেন? এখন আমরা ইলেকট্রন সংখ্যা নিয়ে একটু আলোচনা করি। ইলেকট্রন সংখ্যা দুইভাবে বের করা হয়, একটা হচ্ছে চার্জ থাকলে, একটা হচ্ছে চার্জ না থাকলে। যেহেতু এটার কোনো চার্জ দেওয়া নাই, সো আমরা চার্জ না থাকলে কি হয় সেটাকে দেখি। চার্জ না থাকলে বা চার্জিত না থাকলে আমাদের যে কয়টা প্রোটন থাকে ঠিক সেই কয়টা ইলেকট্রন থাকে। আবার বলতেছি, চার্জিত না থাকলে যে কয়টা প্রোটন সেই কয়টা ইলেকট্রন। সো এখানে আমার প্রোটন কয়টা আছে? 11টা। ঠিক আমাদের এখানে 11 বসবে, মানে এখানে তো কোনো চার্জ নাই, তাই না? এখন ভাইয়া যদি চার্জ থাকে তাহলে আমরা কি করব? আচ্ছা, যদি চার্জ থাকে তাহলে আমরা একটা বের করে দেখাই। সো এবার তোমাকে বলা হলো সোডিয়াম, ঠিক সেম দিলাম, শুধুমাত্র এখানে প্লাস দিয়ে দিছে। সো এখানে যদি তোমাকে বলা হবে ইলেকট্রন কত, প্রোটন কত, নিউট্রন কত, তো খেয়াল করো ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের মধ্যে কোনটা ফিক্সড অলওয়েজ, কে চেঞ্জ হয় না? সেটা হচ্ছে প্রোটন। কোনোদিনও চেঞ্জ হয় না। ভাই নিউট্রনকে আমরা বের করবো 23 থেকে 11 বাদ, তাহলে কত? টোটাল 12। ওকে, ঠিক আছে। সো প্রোটন আর নিউট্রন বের হয়ে গেল। এবার আমাদের কি বাকি আছে? ইলেকট্রন। আমি কি এখন 11 বসাতে পারবো? না, 11 বসাতে পারবো না। কেন? কারণ আমি তো বলছি চার্জ না থাকলে, এটা চার্জ আছে, তাহলে এটা কিভাবে বের করবো, তাই না? আমি তোমাদের একদম ডিটেলস ব্যাপারটা বলতেছি। দেখো, যদি তোমাকে বলা হয় এটা হচ্ছে একটা সোডিয়াম, একটা ইলেকট্রন বের হয়ে গেছে, বের হয়ে যাওয়ার পর কি হয়েছে? সোডিয়াম প্লাস হয়েছে। এখন বলো তো, আমি যদি পুরো টার্মটা বাদ দিই, এখান থেকে পুরো টার্মটা বাদ দিই, এই সোডিয়ামের ক্ষেত্রে এ তো নিরপেক্ষ, এর কতগুলো প্রোটন? 11টা। তাহলে ইলেকট্রন কতগুলো? 11টাই হবে, তাই না? এই 11 থেকে এই যে একটা ইলেকট্রন বের হয়েছে, এই যে ইলেকট্রনটা বের হয়ে গেছে, তাহলে কত হবে বলো তো? এমনিতে তো 10 হয়, সেই জন্য সোডিয়াম প্লাসের 10। কিন্তু এইভাবে তো আমরা পরীক্ষায় বের করবো না, পরীক্ষা আমরা সহজে বের করতে চাই। সো আমরা কি করব, এই যে 11 আছে, এটা 11টা লিখবো। এখানে যতগুলো ধনাত্মক ততগুলো মাইনাস করে দিব, ইকুয়াল টু 10। যদি ধনাত্মক থাকে কতগুলো? যতগুলো ধনাত্মক ততগুলো বিয়োগ। যদি 2 থাকতো, মানে ম্যাগনেসিয়াম 2+, তাহলে 2 বাদ দিতাম। যদি অ্যালুমিনিয়াম 3+ হয়, 3 বাদ দিব, বিকজ যতগুলো প্লাস তত মাইনাস। ওকে, এবার আর একটা আমরা দেখি,
সেটা হচ্ছে ঋণাত্মক দেখব, অক্সিজেন 2 মাইনাস, এটা হচ্ছে 16, এটা হচ্ছে 8। এখন আমাকে বললো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বের করো। সো আমি জানি প্রোটন সংখ্যা তোমরা সবাই বের করতে পারবা, তোমার বলো কত হবে, অবভিয়াসলি 8 হবে। ওকে, নিউটন কত হবে? নিউটন হবে হচ্ছে 16 থেকে 8 বাদ দিলে কত হয়? 8 হয়। এবার ইলেকট্রন কত হবে? ইলেকট্রন আগে এবার কি বলছি, যতগুলো প্লাস ততগুলো বিয়োগ করতে হবে। এবার যেহেতু মাইনাস আছে, উল্টাটা করতে হবে, যোগ করতে হবে। ভাইয়া যোগ কেন করব? যোগ করব তার কারণ হচ্ছে যে অক্সিজেন 2 মাইনাস তখনই হয় যখন সে দুইটা ইলেকট্রন যোগ করে, মানে যোগ করা মানে হচ্ছে গ্রহণ করে আর কি, তাই না? ইলেকট্রন, দুইটা ইলেকট্রন গ্রহণ করার কারণেই তো মাইনাস হয়েছে, তাই না? সো সেই ইলেকট্রন যোগ করতে হবে না তার সাথে। সো যদি 2+ না থাকতো তাহলে আমি কি বলতাম, ইলেকট্রন সংখ্যা 8, সে 8 লিখে ফেললাম, যেহেতু 2 মাইনাস দিছি মানে দুইটা গ্রহণ করছে, সো +2 = কত? 10। এখন তোমাদের প্রশ্ন যে প্রোটনের থেকে আমার ইলেকট্রন সংখ্যা কমতেও পারে, বাড়তেও পারে, এবং এই প্রশ্নটা আমাদের অ্যাডমিশন টেস্টের প্রশ্ন। সেটা কি রকম প্রশ্ন আসছিল, যে নিম্নের কোনটিতে প্রোটনের থেকে ইলেকট্রন সংখ্যা বেশি, নিম্নের কোনটিতে প্রোটনের থেকে ইলেকট্রন সংখ্যা বেশি, অ্যান্সার ছিল হচ্ছে এইটা। সো এইরকম ছোট ছোট জিনিসগুলো তোমাদের অ্যাডমিশন টেস্টে চলে আসে। সো মানে খুব আহামরি টাইপের কঠিন প্রশ্ন যে অ্যাডমিশন টেস্টে দিয়ে দেয় এমনটা কিন্তু নয়। তো তোমাদেরকে একটা প্রবলেম সলভ করতে দিব। প্রবলেমটা হচ্ছে কি, একটি পরমাণুর নিট আধান হচ্ছে +1, তোমাকে দিয়ে দিছে নিট আধান প্লাস হচ্ছে 1, এর ইলেকট্রন সংখ্যা 18 এবং নিউট্রন সংখ্যা হচ্ছে 20, এর প্রোটন সংখ্যা কত তোমাকে বের করতে হবে। সো এই প্রশ্নটা একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, কোন ভার্সিটি আছে বলে দিব না, পরের টপিক টাইপে আমি বলে দিব। বাট তোমরা সবাই এই ভিডিওর কমেন্ট সেকশনে সবাই অ্যান্সারটা জানায় দিবা। যারা যারা এই ভিডিওটা দেখতেছো সবাই কমেন্ট সেকশনে যারা যারা পারবা, একটু চিন্তা করলেই পারবা, খুবই সহজ প্রশ্ন কিন্তু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, কিন্তু অবভিয়াসলি তোমার নিজের মেধাটাকে যাচাই করবা এবং চেষ্টা করবা কত দ্রুত অ্যান্সারটা বের করতে পারো। ওকে, তোমরা সবাই কি করবা, টাইম সহ আমাকে কমেন্ট জানায় দিবা যে ভাই আমি 10 সেকেন্ডে বের করছি, ভাই আমি 2 সেকেন্ডে বের করছি, ভাই আমি 3 সেকেন্ডে বের করছি। ক্রেডিট নেওয়ার কিছু নাই, যেটা সত্যি সেটাই তুমি বলবা। কেউ যদি মনে করো আমি 10 মিনিটে বের করছি, এখানে ক্ষতির কিছু নাই, কারণ সে প্রথমবার হইতে পারে, চিন্তা করতে টাইম লাগছে। সো তাকে তাকে বুঝতে হবে যে হ্যাঁ আমার চিন্তা করতে টাইম বেশি লাগে, আমাকে ইমপ্রুভ করতে হবে, এখানে ক্ষতির কিছু নাই। সো সবাই তোমরা টাইম সহ কমেন্টে জানাই দিবে এটার অ্যান্সারটা কত। আমি তোমাদের সবার কমেন্ট কিন্তু চেক করে অ্যান্সার রিপ্লাই করব, মানে যাদেরটা হবে আমি তাদেরকে অবশ্যই রিপ্লাই করব। ওকে, তো ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই কি করবা, এটার অ্যান্সারটা কমেন্টে জানায় দিবা।